আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং এর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব, যা হয়তো চলমান রাজনৈতিক ডামাডোলে অনেকেরই চোখ এড়িয়ে গেছে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন, দেশের রাজনীতির ইতিহাসে এটি একটি বিশাল এবং নজিরবিহীন ঘটনা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিদায় বেলায় এসে একজন সরকার প্রধান কতটা নীরবে এবং সুকৌশলে নিজের ভবিষ্যৎ একেবারে নিচ্ছিদ্র করে গুছিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমি বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলছি। ক্ষমতা হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে তিনি এমন কিছু সুবিধা আদায় করে নিয়েছেন, যা শুনলে আমি মনে করি হয়তোবা আপনিও অবাক হবেন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, গত ৫ আগস্টের সেই গণঅভ্যুত্থানের কথা একবার ভাবুন। জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে রাজপথে কত শত তাজা প্রাণ ঝরে গেল, কত মানুষ পঙ্গুত্ব বরণ করলো। কিন্তু সেই রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের ফসল আসলে কে ঘরে তুললেন? সাধারণ মানুষ কি তাদের কাঙ্ক্ষিত মুক্তি পেয়েছে, নাকি পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেবল একটি বিশেষ গোষ্ঠী বা ব্যক্তি নিজের আখের গুছিয়ে নিয়েছেন? এই প্রশ্নটি কিন্তু এখন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ব্যাপকভাবে কিন্তু ঘুরপাক খাচ্ছে। ভাবতে পারেন, একজন মানুষ যিনি কিনা আন্তর্জাতিকভাবে এতটা খ্যাতি সম্পন্ন, যাকে বলা হতো তিনি চাইলেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সম্মান পেতে পারেন, সেই তাকেই কিনা বিদায় বেলায় এসে সরকারি গেজেট প্রকাশ করে নিজের নিরাপত্তা আর প্রটোকল নিশ্চিত করতে হলো। গত ২ ফেব্রুয়ারি একটি সরকারি গেজেট প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে ক্ষমতা ছাড়ার পরও পরবর্তী ১ বছরের জন্য ডক্টর ইউনূস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসাবে বিবেচিত হবেন। শুধু তাই নয়, বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিনি থাকবেন। একজন বিদায়ী সরকার প্রধানের জন্য এমন দীর্ঘমেয়াদী এবং নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কখনো কিন্তু দেখা যায়নি। এর পাশাপাশি এটি কিন্তু বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, এর আগে ২০০৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দীন আহমেদকেও ক্ষমতা ছাড়ার পর বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি ছিল মাত্র ৩ মাসের জন্য। অথচ এবার সেই মেয়াদকে এক লাফে ৪ গুণ বাড়িয়ে পুরো ১ বছর করা হয়েছে। এই বিষয়টি কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে রীতিমতো একটি নতুন নজির স্থাপন করেছে। একজন মানুষ যিনি ১.৫ বছর দেশ শাসন করেছেন, দেশ শাসন করার পর কেন নিজের নিরাপত্তার জন্য এতটা মরিয়া হয়ে উঠলেন? তিনি কি তবে বুঝতে পেরেছেন যে তার শাসন আমলে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তার কিছুই উনি পূরণ করতে পারেননি? দেখুন, ক্ষমতায় আসার পর থেকেই যদি আমরা তার কার্যকলাপের দিকে একটু নজর দিই, তাহলে সমীকরণটা কিন্তু খুব সহজে এখানে মিলে যায়। দায়িত্ব নেয়ার পরপরই কিন্তু তিনি নির্বাহী আদেশে তার বিরুদ্ধে থাকা একের পর এক মামলা প্রত্যাহার করে নিয়েছেন। যে মামলাগুলো নিয়ে বছরের পর বছর আইনি লড়াই চলছিল, সেগুলো চোখের পলকে কিন্তু হাওয়া হয়ে গেল। শুধু কি তাই, গ্রামীণ কল্যাণ ট্রাস্টের উপর যে ৬৬৬ কোটি টাকার বিশাল করের বোঝা ছিল, হাইকোর্টের মাধ্যমে খুব সুকৌশলে সেটিও কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। ২০২৯ সাল পর্যন্ত অগ্রিম ৫ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রামীণ ব্যাংকে সরকারের যে ২৫% শেয়ার ছিল, সেটা কমিয়ে মাত্র ১০% নামিয়ে আনা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের প্রতিষ্ঠানের জন্য এমন একচেটিয়া আর্থিক সুবিধা নেয়ার উদাহরণটা সত্যিই বিরল। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো কিন্তু দেখা যায়নি। একজন রাষ্ট্রপ্রধানের মূল কাজ হওয়ার কথা ছিল দেশের মানুষের কল্যাণ করা। কিন্তু আমরা আসলে কি দেখলাম?
আমরা দেখলাম তিনি নিজের প্রতিষ্ঠানের নামে আস্ত একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ভাগিয়ে নিলেন। এমনকি আদম ব্যবসা বা জনশক্তি রপ্তানি পরিচালনার মতো লাভজনক লাইসেন্সও নিজের প্রতিষ্ঠানের নামে করে নিলেন। এই যে রাষ্ট্র ক্ষমতার এমন নগ্ন ব্যবহার, এটি কি সেই ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশের প্রতিচ্ছবি? যারা বুক পেতে গুলি খেলো, তাদের পরিবারের কান্না কিন্তু আজও কোনোভাবে থামেনি। অথচ এই রক্তের উপর দাঁড়িয়ে একজন ব্যক্তি প্রটোকল উপভোগ করলেন, দেশ বিদেশ ঘুরে বেড়ালেন, আর নিজের ব্যবসা বাণিজ্য ফুলিয়ে ফাঁপিয়ে তিনি তুলে নিলেন। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হলো, এই যে এত ভয়, এই ভয়টা আসলে কিসের? কেন তাকে এসএসএফ এর মতো এলিট ফোর্সের পাহারায় ১ বছর থাকতে হবে? উত্তরটা কিন্তু খুব সহজ। যে মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতাকে তিনি একসময় প্রশ্রয় দিয়েছিলেন, আজ হয়তো সেই মবের ভয়েই তিনি সবচেয়ে বেশি তটস্থ। তিনি খুব ভালো করেই জানেন, গত ১৮ মাসে দেশের প্রশাসনিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোতে তিনি যে রদবদল করেছেন, তাতে সাধারণ মানুষের মনে কিন্তু একটা চাপা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে। তাই ক্ষমতা ছাড়ার আগেই তিনি নিজের চারপাশে এমন এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়ে গেলেন, যেন কেউ তাকে কোনোভাবে স্পর্শ করতে না পারে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এই ১ বছরের মেয়াদ হয়তো শেষ কথা নয়। পরিস্থিতি বিবেচনায় তিনি হয়তো মেয়াদ শেষ হওয়ার আগেই এই বিশেষ নিরাপত্তা সময়সীমা আরো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ ক্ষমতার স্বাদ এবং নিচ্ছিদ্র নিরাপত্তার যে বলয় তিনি তৈরি করেছেন, সেখান থেকে বেরিয়ে আসা তার জন্য কিন্তু মোটেও সহজ হবে না। এখন আমি এখানে একটি কথা বলে রেখেছি যে, অনেকগুলো প্রশ্ন কিন্তু জমা হয়ে আছে। দেখুন, এখানে মবকে যে প্রশ্রয় দিয়েছিলেন, সেই মবের ভয়ে তিনি বর্তমান সময়ে আতঙ্কিত। তাহলে কথা হচ্ছে, সেই সময় কেন তিনি মবকে প্রশ্রয় দিলেন? এর উত্তর আসলে খুঁজে পাওয়া যাবে না। এর উত্তর এক কথায় শেষ করে দিতে হবে, তিনি মবকে প্রশ্রয় দেন। তিনি রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। অথবা আমরা বলতে পারি, উনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন রাষ্ট্র পরিচালনায়, সেই উদ্দেশ্যতে তিনি সফল হন। তবে এখানেই কিন্তু শেষ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত। উনার এই যে ১ বছরের বিশেষ প্রটোকল এবং নিরাপত্তা ব্যবস্থার যে গ্যাজেট বা উনি যে সুযোগ সুবিধা পাবেন ১ বছরের জন্য, এটি আরেকটি বড় বিষয় ইঙ্গিত দিচ্ছে। সেটি হচ্ছে, শুধু আগামী ১ বছর নয়, এর পরবর্তী সময়ের মধ্যেও বা এর পূর্ববর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বড় আকারে দেখা দিতে পারে। এবং যেহেতু তিনি রাষ্ট্রযন্ত্রের মূল চালক হিসাবে ছিলেন, উনার কাছে দীর্ঘ ১.৫ বছরের সকল গোয়েন্দা তথ্য উপলব্ধ। যার কারণে তিনি উনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু গুছিয়ে নিয়েছেন। অর্থাৎ দেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি এই ১ বছরে তৈরি হয়, তাহলে তিনি যেন নিরাপদে থাকতে পারেন। অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন, তখন সাধারণ জনগণ উনাকে নিয়ে কতই না আবেগ দেখাল। এখন সেই জনগণ থেকেই উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। উনি এখন বিশেষ নিরাপত্তায় থাকবেন। তার মানে উনার শাসন আমলের যে পয়েন্ট টু পয়েন্ট এ ব্যর্থতা ছিল, সেটা কিন্তু এখন জনগণ খুব ভালো করেই বুঝে গেছে। সুতরাং বাংলাদেশে যে নতুন ইতিহাস তৈরি হলো এবং উনার আমলে যে সকল ইতিহাস উনি তৈরি করে গেলেন, এগুলো কিন্তু কখনোই থেমে থাকবে না। এগুলো সময়ের পরিক্রমায় ঘুরে ফিরে আবার উনার কাছেই চলে যাবে। অর্থাৎ এই যে মব জাস্টিস বা মবকে প্রশ্রয় দেয়া, এটি হয়তোবা প্রকৃতির নিয়মে উনার কাছেই কখনো আবার ফিরে যেতে পারে। যাই হোক, বাংলাদেশ অশান্তি হোক, এই বিষয়টি কিন্তু কখনোই কাম্য নয়। বাংলাদেশের জনগণ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই সবসময় প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসুক, এটাই সবথেকে বড় প্রত্যাশা। এখনকার মতো এ পর্যন্তই। আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।